চাঁদটা ঠিক তালুকদার বাড়ির উপরে চলচল করছে চাঁদের আলোয় আর মিহি বাতাসের স্পর্শে চারপাশটা ভীষণ আদুরে লাগলেও ভেতরটা হয়ে আছে থমথমে নিষ্প্রাণ। চঞ্চল ও রাজু কেমন চুপসে গিয়েছে সারাটা দিন পেরিয়ে। এত রাত হতেই চল, অথচ ছেলেটা একটা কিছু মুখে তোলেনি। প্রায় নিত্য তিনি খুঁড়ে খুঁড়ে হাঁটতে বেরোতেন আজুল সাহেব। আজ আর ভদ্রলোক বাড়ি থেকেই বেরোননি। সারাদিন রুমে বন্দি হয়েছিলেন। নিপা বেগম কিছুক্ষণ আগেই স্বামীকে জোরপূর্বক এনে বসিয়েছেন ড্রয়িং রুমে। টি টেবিলেই রাতের খাবারটা পরিবেশন করেছেন। চোখ রাঙিয়ে বোঝালেন খেতেই হবে। এরপর নিজ হাতে ছেলেকে খাইয়ে নিজেও দুমুঠো ভাত মুখে দিয়েছেন। খেয়ে চুলায় চা বসিয়েছেন আজুল সাহেবের জন্য। চাকর মানুষটা আজ সারাদিন এক কাপ চাও খায়নি, তাই চট জলদি এখনই বানিয়ে দিচ্ছেন। বানিয়ে হাতে ধরিয়ে দিলেন। না খেয়ে যাবেই বা কোথায়? চালও ভিজে সামনে পেলে ঠোঁট ছোঁয়াবেই। আজুল সাহেব অসহায় মুখ করে তাকালেন স্ত্রীর দিকে, তারপর হাতে ধরানো চায়ের কাপের দিকে চেয়ে থেকেই ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলেন। এখন মেয়েটার বাসায় থাকার কথা ছিল, তার পাশে বসে টেলিভিশন দেখতে দেখতে দুষ্টুমি করার কথা ছিল, অথচ মেয়েটার চিহ্ন মাসনে বুকের ভেতরটা ভার ভার লাগছে। একটা দিন কাটতেই পারছে না, রাত কাটছে না। তাহলে কিভাবে পারবেন দিনের পর দিন মেয়ে ব্যতীত জীবন কাটাতে? অসহায় তিনি অবশেষে ঠোঁট ছোঁয়ালেন, কাপে আওড়ালেন। ঘরদোর কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মেয়েটার জন্য বড্ড চিন্তা হচ্ছে। নিপা বেগম ছটফট করছেন জানলার কাছে দাঁড়িয়ে। এ যাত্রায় পুনরায় জানলার পর্দা সরিয়ে এক পলক বাইরে তাকে ভালোভাবে দেখলেন, যেন নিশ্চিত হচ্ছেন। চিন্তিত কণ্ঠে বললেন, রোজার বাবা, বাহিরে তো দেখছি এখনো কতগুলো গার্ড, ওরা এখনো কেন আছে? চমকে উঠলেন ভদ্রলোক, বললেন। সকালের দিকে না সব চলে গেল, আবার আসবে কেন? বলতে বলতে ভদ্রলোক চায়ের কাপটা রাখলেন টি টেবিলের উপর। দ্রুত ক্লাচ ধরে কোনো রকম উঠে দাঁড়ালেন, আওড়ালেন। নাকি যায় নাই? রাজুও ছুটে এসে দাঁড়িয়েছে জানলার কাছে। তাদের প্রধান ফটকের ওখানে কয়েকটি গার্ড এখনো পাহারা দিয়ে রেখেছে। আজুল সাহেব ওদের ভালোভাবে লক্ষ্য করেন। সবগুলোর হাতে বন্দুক। ওরা ক্ষিপ্ত ভঙ্গিতে তাক করে আছে কোথাও একটা। অসন্তুষ্ট হলেন আজুল সাহেব। এখন এমন পাহারা দিয়ে রেখেছো কেন? কি সমস্যা ওদের? আমার মেয়ের জীবন নষ্ট করে শান্তি হয়নি দেখছি। একটা বিহিত তো করতেই হয়। তোমরা থাকো ভেতরে, আমি গিয়ে দেখছি। স্বামীর হাতটা চেপে ধরলেন নিপা বেগম। ভয়ত দৃষ্টিতে ইশারা দিয়ে বোঝালেন আবারও তাকাতে। আজুল সাহেব বিরক্ত চোখে তাকাতেই আটকে উঠেন। তাদের দুয়ার ভেঙে যে গাড়িগুলো ঢুকতে চাচ্ছে ভেতরে, তাদের উদ্দেশ্যেই অজানা তবে শুভকর নয় তা বোঝাই যাচ্ছে। ওইসব গাড়িগুলোতে থাকা বিভিন্ন পোশাকের লোকগুলো এক প্রকার বাড়ি ধ্বংস করতে চাচ্ছে যেন। ওরা বন্দুকের গুলি ছুটছে ঠিক বাড়ির দিকেই, আর তাদের ফটক পাহারা দিতে থাকা গার্ডগুলো প্রতিরোধ করছে সমানে। ওরা না থাকলে হয়তোবা ইতিমধ্যে ভেতরে ঢুকে তাদের জানে মেরে ফেলতো। গায়ের পশম দাঁড়িয়ে পড়েছে নিপা বেগমের। জাপটে ধরেছেন ছেলের শরীর। ইতিমধ্যে গোলাগুলির তীব্র শব্দে কেঁপে উঠেছে তালুকদার বাড়ির ভূমিও পর্যন্ত। দুজন গার্ড এসে দাঁড়িয়েছে তাদের বাড়ির বন্ধ দরজার সামনে। ওদের ছোড়া এক একটা গুলির শব্দে আজুল সাহেবের হাত কাঁপে। উনি চিৎকার করছেন, কারা ওরা? কেন হামলা করছে? প্রত্যুত্তর করেনি কেউ। তবে আদিল মির্জা রেখে যাওয়া গার্ড কোনো সাধারণ গার্ড তো নয়। এই যে অজানা অচেনা প্রায় দুইটা গাড়ি ভর্তি লোকজন এসে হামলা চালালো। তাদের সামলানোর জন্য আদিল মির্জা রেখে যাওয়া ওই 6-7 জন কেমন যথেষ্ট। রক্তারক্তির এক তাণ্ডব চলল উঠোন জুড়ে। সবকিছু যখন শান্ত হলো, উঠোনের মাটিতে 4টা লাশ পড়েই রইল। গুরুতর আহত হয়েছে তালুকদার বাড়ি পাহারা দেওয়া গার্ডদের একজন। বুকে গুলি লেগেছে, ভরভর করে রক্ত বেরোচ্ছে। নিপা বেগম থরথর করে কাঁপেন ওই দৃশ্যে। কদম বাড়াতে নিলেও কেমন মিইয়ে যান, তবুও ঠায় দাঁড়িয়ে থাকতে পারেন না। এতক্ষণ তো ওরাই সুরক্ষার চাদরে আগলে রেখেছিল, বাঁচানোর চেষ্টায় মশগুল ছিল। তাদের এতক্ষণ ধরে সুরক্ষিত রাখা একজন মরতে বসেছে, তা কিভাবে দাঁড়িয়ে দেখবেন তিনি? ভদ্রমহিলা ছুটলেন দরজার দিকে, থামাতে পারেনি আজুল সাহেব। নিপা বেগম দরজা খুলে বেরোলেন দ্রুত। ইতিমধ্যে হইচই পড়েছে বাকিদের মধ্যেও। গুলিবিদ্ধ ছেলেটি পড়ে আছে উঠোনের মাটিতে। নিপা বেগম গিয়েই শাড়ির আঁচল চেপে ধরলেন ছেলেটার বুক বরাবর। ভরভর করে রক্ত বেরোনোটা আটকালেন কোনো রকমে। ইতিমধ্যে গার্ডদের একজন গাড়ি ড্রাইভ করে কাছেই এনেছে, ওকে হসপিটালে নেবে। গ্লাস শাওয়ার আনক্লোজারের ভেতর দৃঢ়ভাবে দাঁড়ানো পেটানো শরীর, উন্মুক্ত, অবাধ্য, অসামাজিক।
ওয়াল সিলিং শাওয়ার থেকে বৃষ্টির মতো ঝরছে কনকনে ঠান্ডা জল, ভিজে দিচ্ছে চওড়া কাঁধ, সুগঠিত বুক আর টান টান বাহু। চওড়া ডান কাঁধের বাজ পাখির চাচুটা জলের স্পর্শে সতেজ হয়ে আছে, মনে হচ্ছে এই তো দুই পাখা জাপটে উড়াল দিবে সে। মেসি আঞ্চার কাঠ দেওয়া চুলগুলো চোখের উপরে লেপটে আছে, তুষো রঙা চোখ জোড়া আজ বোঝা ঘন ঘন নেয়া, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে গাঢ়ভাবে ওঠানামা করছে সুগঠিত উন্মুক্ত বুক। বেশ অনেকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকলো ঝর্ণার নিচে। গ্লাস শাওয়ারের এনক্লোজারের দরজাটা আধ খোলাই ছিল, বাইরেই দাঁড়িয়ে ছিল শান্ত দৃষ্টি জমিনে। আদিল বেরিয়ে এলো এজাজ রায়, ছন্নছাড়া ভঙ্গিতে গায়ে জড়িয়ে নিয়েছে কালো রঙের বাসরব। শান্ত নির্বিকার মুখে বললাম, রওশন আহত হয়েছে। আদিলের কদম থামল না, বিশেষ পরিবর্তন হলো না অভিব্যক্তির। অ্যালেন আর চোখে বসের বিশেষ প্রতিক্রিয়া না দেখে নিজেই বলল, বুড়োটা মরতে না মরতেই আবারও শুরু করেছে। ম্যাডামের পুরো ফ্যামিলি মারার আদেশ দিয়েছিল সম্ভবত, আর কলের উপর কল দিয়ে যাচ্ছে সকাল থেকে। জেনে গেছে বিয়ের বিষয়টা। আদিল শুনল, তবে সে বিশেষ কোনো কথাই বলল না, মতামত দিলও না। শুভ্র রঙা তোয়ালে দিয়ে এলোমেলো ভঙ্গিতে মাথা মুছতে মুছতে অস্পষ্ট স্বরে প্রশ্ন করল। কি করছে? শান্ত প্রশ্নের সাথে সাথে জবাব দিল, ম্যাডামের পরিবার ঘুমাচ্ছে আপাতত। ভয় পেয়েছিল ভীষণ। ভয় পেলেই বা কি, রাত হয়েছে, ঘুম তো আসবেই, তাই না? আদিলের ব্যস্ত হাত থামলো চলন্ত কদম। সে ঘাড় ফিরিয়ে তাকাতে শান্তর বুকটা কেমন ছ্যাদ করে উঠল। ধূসর চোখের দৃষ্টি মেলাতে মেরুদণ্ড বেয়ে ভয়ের শিহরণ ছুটে গেল। ও দ্রুত শ্বাস আটকে যন্ত্রের মতো বলে গেল, ম্যাডাম প্রিন্সেসকে ঘুম পাড়াচ্ছেন। সন্তুষ্টজনক জবাবে আদিলের দৃষ্টি সরল, নড়ল কদম। বুক ভরে স্বস্তির শ্বাস ফেল শান্ত। ওর মনে হচ্ছিল এই বুঝি বস ওর গর্দানি কেটে ফেলল। অ্যালেন অবশ্য খুশি হয়েছে, একদম ঠিকই আছে। দেখছে না বসের মেজাজ খারাপ, তার উপর আবার ইন্টু পিন্টু খেলতে চাইলো কেন? কানের নিচে কয়েকটা বস দিলেই না দারুণ হতো। খেয়েছে কিছু? আদিলের দ্বিতীয় প্রশ্নে থমকালো শান্ত। খেয়াল করলো রোজা সকাল থেকে কিচ্ছুটি মুখে তোলেনি, আর না দোতলার ওই রুম থেকে বেরিয়েছে। এবারে জবাবটা অ্যালেন দিল, খাইনি, মিসেস মারিয়াম এসে জানিয়েছিল। আদিলের কদম থেমেছে গিয়ে গ্লাস ওয়ালের সামনে, কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে, থমথমে মুখে চোয়াল শক্ত হলো আরও গাঢ়ভাবে। দৃষ্টি গিয়ে পড়লো সুদূরে প্রধান ফটকের দিকে। বডিগার্ড সব একত্রে দাঁড়িয়ে, সম্ভবত কোনো ঝামেলা হয়েছে। শান্ত বিষয়টা লক্ষ্য করে মুহূর্তেই গম্ভীর মুখে দ্রুত বেরিয়ে আসে। পেছনে অ্যালানা। রোজা অসহায় চোখে দেখলো তার বুকের মধ্যে ডুবিয়ে রাখা ছোট্ট মাথাটা। একটু পরপরই মাথাটা উঠিয়ে চোরের মতন তাকাচ্ছে রোজা মুখের দিকে। দৃষ্টি মেলাতে দ্রুত চোখ জোড়া বুঝে নিচ্ছে রিদি আজ সারাদিন রুম ছেড়ে বেরোয়নি। রোজার পাশ ঘেঁষেই ছিল। রোজা বসলে পিছু পিছু বসেছে, ও দাঁড়ালে পিছু পিছু দাঁড়িয়েছে। অনেকটা সময় ধরে মিহি স্বরে রোজা একটা গল্প বলেছিল। গল্পটা সিংহ আর শিয়ালের। ঘণ্টাখানিক ধরে ওকে ঘুম পাড়াতে অনেক গল্পই বলা শেষ। গল্প একটার পর একটা শেষ হচ্ছে, অথচ এই মেয়ের চোখে আজ ঘুম আসার খবরও নেই। বিড়াল ছানার মতন বড় বড় চোখেই চেয়ে আছে কেমন। ঘুম আসছেই না। রীতি জোরালোভাবে মিশে যায় বুকের সাথে, পিটপিট করেছে এইটুকুনি গলায় বলে, আসছে। ঘন্টাখানিক ধরে শুনছি এই কথা। মা, রোজার গলে গেল অমনি। দীর্ঘশ্বাস ফেলে আরো ভালোভাবে ওই শরীরটা বুকে জড়িয়ে ছোট্ট নাকে ছচ্ছিয়ে বলা, কি বলতে চাইছো? আমি রাতে ঘুমোলেই তো তুমি চলে যেতে ও বাড়ি থেকে, তাই আমার ঘুমোতে ভয় হচ্ছে। আই এম স্কেয়ার্ড। রোজা গভীরভাবে দেখলো ছোট পুতুলের মতো মুখটা, চোখ জোড়া ভিজে এলো। মনে পড়লো বাবা মায়ের কথা, ছোট ভাইয়ের কথা, নিজের বাড়িটার কথা। অসহায় অনুভব করলো বজ্জ। ও চাইলেও যেতে পারবে না, আর সম্ভব না। ওর জীবনে যে কখনো আগের মতো আর হবেই না। সারাটা জীবনের জন্য অতপ্রতভাবে এই বাড়ি আর আদিল মির্জার সাথে তার নাম জুড়ে গেছে ভাগ্যের সাথে ভাগ্য। রোজা চোখ বুঝে এক মুহূর্তের জন্য নিজেকে সামলে রিদির মুখটা আদর করে বলে, কোথাও যাব না মা, তোমার সাথেই থাকবো। তুমি নিশ্চিন্তে ঘুমাও মা। রীতি গাল পরে হাসলো। রোজার গলা দু হাতে জড়িয়ে ধরে একদম গায়ের উপর উঠেই গেল। বুকে মাথা রেখে মিয়ে যাওয়া গলায় আওড়ালো বাচ্চা বাচ্চা কঞ্চে, মম, ডোন্ট লিভ মি। ওই বাক্যে কি ছিল রোজা জানা নেই, কিন্তু তার
চোখ জোড়া ভরে এলো, গড়গড় করে চোখের জলে গাল ভিজে গেল। ভেজা চোখে দেখলো ঘুমন্ত ছোট মুখটা। ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যেও বিড়বিড় করে যাচ্ছে একটাই কথা, কিভাবে সহ্য হবে তার। বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে মনে হলো। রোজা আলতোভাবে জড়িয়ে রাখলো রিধিকে, মুখ নামিয়ে চুমু বসালো ঘুমন্ত মুখের। নিস্তব্ধ রুমে ভাঙা কণ্ঠে আওড়ালো, হাউ ক্যান আই লিভ ইউ অ্যালোন বাচ্চা? মামি লাভস ইউ আ লস্ট। রোজার চোখ জোড়া সম্ভবত লেগে এসেছিল। ফোনের মৃদু শব্দে ঘুমটা ছুটে গেল। উঠতে চাইলে খেয়াল করলো রিধি মুঠোবন্দি করে রেখেছে তার বুকের দিকের কাপড়। রোজা হেসে ফেল নিঃশব্দে। আলতোভাবে ছোট্ট হাতটা কম্পিউটারের ভেতরে ভালোভাবে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। ফোনটা সাইড টেবিলের উপরে রাখা। রোজা ফোনটা হাতে তুলে নিল। সকালবেলা যেই সিম দিয়ে জিয়াদ মেসেজ করেছিল ওইটা দিয়ে অনেকগুলো মেসেজই এসে আছে। রোজা রিদিকে নিয়ে সারাদিন এত ব্যস্ত ছিল যে এসবে খেয়াল রাখার সময় ছিল না। এই যাচাই সময় নিয়ে মেসেজগুলো পড়বে বলে ঠিক করতেই চোখ গেল জিহাদের শেষে দুটো মেসেজ। হি ইজ ডেঞ্জারাস রোজা, স্টে অ্যাওয়ে ফ্রম হিম। আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখা করো একবার প্লিজ, আমার অনেক কিছু বলার আছে। রোজা চমকে ওঠে, কোন বাইরে? কোথায়? এই বাড়ির বাইরে নয় তো? ও কিভাবে জানলো রোজা এখানে? রোজা জুতোতেও পা গলানোর সময়ও পেল না। নগ্ন পায়ে ছুটলো দরজা দিকে। রুম থেকে বেরিয়ে করিডোরে দৌড় পার করে সিঁড়ি ধরল। মরিয়ম বেগম তখন সবে মাত্র খাবারের ট্রেতে সিঁড়ির প্রথম ধাপে পা রেখেছে। রোজা কেমন হন্তদন্ত হয়ে সিঁড়ি ভঙ্গিতে নামতে থেকে চিন্তিত হলেন। সাবধানী গলায় বললেন, ধীরে সুস্থে নামুন ম্যাডাম, কি হয়েছে আমাকে বলুন। রোজা শুনলো না, তাকালো না। সিঁড়ি বেয়ে নেমে ছুটলো দুয়ারের দিকে। দুয়ারের সামনে আসতে অস্পষ্ট ভঙ্গিতে নীরবতা ভেঙে আসা গোঙানির আওয়াজ শুনতে পেল। চিনতে পারলো জিহাদের কণ্ঠ। প্রধান দরজা তখন অল্প খোলা, বডিগার্ড কিছু ভেতরে, বাদবাকি সব সদর দরজার ওপারে। শান্ত আর অ্যালেনকেও দেখা গেল। অত দূর থেকেও মারের শব্দ ভেসে আসছে। রোজা আটকে উঠছে। ছেলেটা কি পাগল? মাথা খারাপ? এখানে চলে এসেছে? ওকে এভাবে মারছি কেন? নাকি রোজা ছুটে বেরোতে চাইলেও বাদ সাধলো দুয়ারের সামনে দাঁড়ানো ঘর দুটো। রোজা ওদের তোয়াক্কাও করলো না। না করে সে ইতিমধ্যে একটা ব্যাপার লক্ষ্য করেছে, তা হচ্ছে গাটা তাকে কখনো ছোবে না। তা তাকে আটকানোর জন্য হলেও যা করার দূর থেকেই করে যাবে। রোজা মুহূর্তেই ধেয়ে এগুলো গার্ড দুটোকে আপনি সরে গেল এমনভাবে যেন রোজা কোনো ভাইরাস ছুলেই ওরা রোগে মরে যাবে। রোজা দুলো ড্রাইভওয়ে ধরে নগ্ন পায়ে ছোটা তার মুখের উপর পড়েছে। ড্রাইভওয়ে পাশে দাঁড়ানো সব আউটডোর ল্যাম্পপোস্টের সাদা আলো। খোপায় বাঁধা চুলগুলো ছুটে পিঠ ছুঁয়েছে, কোমর বেয়ে নামলো। মৃদু বাতাসে তা দুলছে দ্রুত ভঙ্গিতে। ছোট ফর্সা নগ্ন পায় সম্ভবত কিছু একটা বিঁধেছে। রোজা মৃদু কঞ্চে গুঙিয়ে হচ্ছে, তবে থামলো না। এই যাত্রা দৌড়ানো রোজাকে লক্ষ্য করলো শান্ত, অ্যালেন, বাকিরাও সহ। ওরা আশ্চর্য হয়ে আছে। ওদের পলক পড়ে, মস্তিষ্ক নড়ে। ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা বডিগার্ডের দ্রুত দৃষ্টি নামে। মাথা সহ শরীরটা একসাথে সৈনিকের মতন ঘুরে যায়। বড় দরজাটা চোখের পলকে বন্ধ হয়। সবগুলোর পিঠ দেখে রোজা হতবিহ্বল। হঠাৎ এমন কাটে কিংকর্তব্য বিমূঢ় প্রত্যেকের অমন প্রতিক্রিয়াতে থামলো না চলন্ত কদম। ছুটতেও চেঁচাতে চাইলো শান্ত অ্যালেনের উদ্দেশ্যে, কিন্তু পারলো না। কণ্ঠ ডুবে গেল বেরোনোর আগেই। অনুভব করলো নিজের নরম পেটের উপরে একটা শক্ত সিংহের থাবার মতো রুক্ষ ওই স্পর্শে রোজা ভয় ছিটিয়ে যায়। পর মুহূর্তে হাওয়ায় উঠে আসে তার এইটুকুনি পাতলা শরীরটা। তার পিঠের সংস্পর্শে আসে এক শক্ত উন্মুক্ত বুক। রোজা চিৎকার দিয়ে উঠছে আতঙ্কে। মাথা ঘোরাতেই সাদা আলোয় ধূসর রাঙা চোখের দৃষ্টিতে দৃষ্টি মেলে। থমথমে গভীর স্বরে ওই কণ্ঠের এক একটি শব্দে রোজার মুখে আতঙ্কিত মুখে আধার নামতে থাকে। You wanna run from me? Run. Run as much as you want. Run if you want, Rosa. It won't save you. I'll cage you. Just like this. ভূমিকম্পের মতো কাঁপে রোজার শরীর। শক্ত হাতের ওই স্পর্শে ও মিলিয়ে যায়। শক্ত করে বুকে নেয়। চোখ জোড়াও তখনও অস্পষ্ট ভঙ্গিতে ভেসে আসছে জিহাদের করুণ স্বর। রোজা অসহায় কণ্ঠে আওড়ায়, যেতে দিন প্লিজ, মারতে নিষেধ করুন, মারতে নিষেধ
রোজা কথা শেষ করতেই পারে না। যেভাবে হাতে থাকা বই উড়িয়ে আবারও হাতে রাখে, ঠিক ওভাবেই ওর জিরো ফিগারের শরীরটা অমনভাবেই মাটির উপরে রেখেই ঘুরিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল আদিল। পার্থক্য, তখন রোজার পিঠ তার বুকে মিশেছিল। এ যাত্রায় উন্মুক্ত বুকের সংস্পর্শে আসে বুক। রোজার পুরো নারী সত্তা কেঁপে উঠছে। ছলছলে দৃষ্টি তুলে যখন ও তাকালো, ঘাবড়ে গেল। এমন তীক্ষ্ণ চোখ জোর রক্তিম হয়ে আছে, যেন রক্ত বেরোবে। রোজার শ্বাস গলায় আটকে যায়। ওই দৃষ্টি থেকে দৃষ্টি সরানোরও সাহস পায় না কিছুটা সময়। এক পর্যায়ে দৃষ্টি সরালো যখন দুই হাতে আদিলকে ঠেলে সরিয়ে নামাতে ওই উন্মুক্ত বুকে হাত রাখলো। হাত জোড়াও তার কাঁপলো। সঙ্গে সঙ্গে কানের কাছে থাকা মুখ থেকে মৃদু ভারী কি শ্বাস নেওয়ার আওয়াজও শোনা গেল। রোজা লজ্জায় হাসফাস করে, ফের শুনতে পায় জিহাদের আর্তনাদ। তাতে দত পিষে উঠছে। ওকে যেতে দিন। আদি নিরিমিষ চোখে চেয়ে থেকে অনেকটা সময় পরে আওয়াজ তোলে। শান্ত। শান্ত ফিরল না, ওভাবে ঘুরে দাঁড়িয়ে থেকেই বলা, ইয়েস বস। গার্বেজটাকে সোজা গ্রামে ফেলে আসবি। বলে দিবি ওকে আমি ঢাকা শহরে দেখলে 10 হাত মাটির নিচে পুঁতে ফেলবো। ইয়েস বস। রোজার পাপড়িগুলো কাঁপে থরথর করে। বাইরের মারধরও থেমেছে, আর শব্দ আসছে না। রোজার শ্বাস প্রশ্বাস শান্ত হয়ে হাওড়ায়। ছাড়ুন, ছাড়ুন। আদিল মনে হলো ওই কথা শুনলই না। নিনিমেষ চেয়ে দেখলো শুধু তার মুখের খুব কাছে থাকা সুন্দর মুখটা। রোজা আর চোখে চেয়ে রেগেই যায়। এবারে মাঝপথে এমন বিশ্রীভাবে ধরে রাখার মানেটা কি? ব্যাস, বেপাশে মুখ দিয়ে এমন প্রশ্ন বেরোয় যা করেও নিজেই অপ্রস্তুত হয়ে পড়ে। আপনার চাই কি আমার কাছে বলুন তো? আদিলের জবাবটা ভীষণ সময় নিয়ে আসে। আমি কি চাই তা যদি বুঝতে অসুবিধা হয় মিসেস আদিল, তাহলে আমি করে বুঝিয়ে দেই ইন ডিটেলস। রোজা প্রত্যুত্তরে শুধু সাপের মতন মুচড়ে উঠল। আরও গভীরভাবে স্পর্শ অনুভব করে পাথরের মতো থমকে গেল ওর অবস্থা দেখে। এসে আশ্রয় আদিল অমন ফানুষের মতো পাতলা শরীরটা নামালো। নিজের পায়ে থাকা জুতো জোড়া খুলে ওই জুতোতেই পা রাখলো। রোজার ছোট ছোট পাজোড়া ভীষণ আনন্দের সাথে হারিয়ে গেল অমন ছোটোখাটো গুহার ন্যায় জুতার জোড়ায়। তবে ও অপারক ওই জুতো পরায়। জুতো থেকে পা বের করে নগ্ন পায়ে ফের হাঁটা ধরলো বাড়ির দিকে। 2 কদমও হাঁটতে পারেনি। পেছনে থেকে ঝড়ের গতিতে আদিলের শক্তপোক্ত হাত জোড়া তার কোমর ধরে সোজা নিজের ডান কাঁধার উপরেই উঠিয়েছে। রোজা অর্ধেক শরীর ঝুলছে। ব্রাউন রঙের লম্বা চুলগুলো মাটি স্পর্শ করবে প্রায়। বেচারে আতঙ্কে বাকরুদ্ধ। সমানে নামার জন্য মুসরামুসি করতে এক পর্যায়ে একটা শক্ত থাপ্পড় এমন জায়গাতে পড়লো যে রোজার থতমত খেয়ে ওঠে। মুখ হা হয়ে আসে, পুরো মুখের রক্তিম হয়ে যায়। চিৎকার করে ওঠে বিবেক ফিরতেই। লম্পট কোথাকার! আদিল বেশ নির্বিকার ভাবেই শুনল। এমনভাবে হাঁটছে যেন স্লো ওয়ার্কে বেরিয়েছে। রোজা লজ্জায় হাঁসফাঁস করে তাকায় সামনে পেছনে। কেউ তাকিয়ে নেই, তারপরও লজ্জায় অসহায় ওর দম বন্ধ হয়ে আসছে। এ যাত্রায় চোখে পড়ে যে কাঁধে আছে ও, ওই কাঁধে একটা ট্যাটু। এইখানটায় কি ভয়ঙ্কর দেখতে! অমন এক অস্বাভাবিক দৃশ্যে মরিয়ম বেগম এতটাই দ্রুতগতিতে মাথা নোয়ালেন যে ঘাড়ের রগে বিশ্রী এক টানই লাগে। ব্যথায় দম বন্ধ হয়ে এলেও তার অভিব্যক্তির পরিবর্তন হয় না, নড়ে না এক চুলও। তার অমন শিথিল শরীরে প্রথমেই চোখ গেল রোজার। দেখলো রান্নাঘরের ওইদিকে আরও 2টো মাথা নুয়ে আছে। ব্যাস, মূর্তি লজ্জা গাঢ় হয়। চোখ মুখ বুজে ফেললো শক্ত করে। অনেকক্ষণ ধরে ও বোয়াল মাছের মতন মুসরামুসরি করছিল। সূর্যকে ওই প্রশস্ত শক্ত কাঁধে 2টো খুশিও মেরে বসেছিল। এতে কাজের কাজ তো কিছুই তো হলোই না, উল্টো ওর সাথে ভীষণ এক অন্যায় হয়ে গেল। এমন এক বিশ্রী কাণ্ডের ভুক্তভোগী হয়ে যে রাগে দুঃখে কেমন শরীরে আটোসাটো হয়ে এলো। একজন পুরুষ মানুষ কতটা লম্পট দুশ্চরিত্রের হয়ে থাকলে এমন একটা কাজ করতে পারে? রোজা ভয়ে আর নড়ারির সাহস সঞ্চয় করতেই পারল না, যাতে দশ চেপে পিছে শুধু সে পড়েই রইল প্রশস্ত কাঁধে। আদিলের নেয়া প্রত্যেকটা দৃঢ় কদমের সাথে ওর পেট প্রগাঢ়ভাবে ছুঁয়ে গেল নগ্ন কাচ্চা। প্রত্যেকটা স্পর্শে তরতর করে বাড়ল রোজার রাগ লাজ। ও কি একটা কামড় বসিয়ে দেবে, এক টুকরো মাংস ছিনিয়ে নেওয়ার মতন করে? কিন্তু কামড়টা ভীষণ এক গভীর কাতর ব্যাপার।
রোজা মোটেও নিজের ছোট মুখ এই লম্পটের ধারে কাছেও নিতে চায় না। এ পর্যায়ে ওর কণ্ঠ জেদে ভেঙে অসহায় হয়ে এলো কেমন। নামান আমাকে, নামান প্লিজ। আদিল শুনল না, নামালো না, উল্টো সিঁড়িতে পা ফেললো। এবারে ভীষণ দ্রুত গতিতে উঠছে। রোজা চট জলদি ভয়ে খামচে ধরলো শক্তপোক্ত কাঁধ। পরে মুহূর্তে উপলব্ধি করলো হাতের তলায় থাকা উত্তপ্ত নগ্ন শরীর। কি বেলেহাজ পুরুষ মানুষ, উদম শরীরে নাচতে নাচতে চলে এসেছে। পরনে কোনো রকমের একটা প্যান্ট। রোজার মনে হচ্ছে ওটাও মনে হয় যে কোনো সময় খুলে যেতে পারে। ইস, ও যখন দেখলো দোতলায় উঠে এসেছে, হাঁপ ছেড়ে বাঁচল। দুপা ঝেড়ে নামতেই চাইল আশ্চর্যজনকভাবে, তখনও নামালো না আদিল। রোজাকে কিং কর্তব্য বিমুট করে সে ফের সিঁড়ি ধরেছে গন্তব্যের 3 তলায়। তা বুঝতে আর বাকি নেই আতঙ্কে ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে এলো। অমনি দরফরে ওঠা কণ্ঠে সামান্য চাপা হুঙ্কার ছাড়লো সে। আদিল মির্জা, আই উইল কিল ইউ, আই উইল শুট ইউ, আই উইল। আদিলের অভিব্যক্তির আহামরি পরিবর্তন হয় না, থামায় না কদম। বেয়ে উঠেছে প্রত্যেকটা সিঁড়ি। হাঁটা অব্যাহত রেখে সেভাবে মাথাটা ঘুরিয়ে বোধহয় তাকালো। রোজার চোখে মুখ ক্রমশ নীল নীল হচ্ছে। ভাবে না মনের আঙিনায় ভীষণ গোপন থাকা ব্যাপারটা ঘটতে পারে, এতটুকু ভাবনার ওর মস্তিষ্ক অসার করতে চেয়ে যথেষ্ট। এতক্ষণ যাবৎ এই লোকের অত্যাচার ও সহ্য করে গেছে, ঝামেলা করে সবার নজরে আসতে চায় না বলে এ যাত্রায় আর কিছু ধালোই না। হিসিয়ে নামতে চেয়ে 2 হাতে আদিলের গলা টিপে ধরল। অনুভব করলো তাকে ধরার স্টাইল পরিবর্তন হয়ে গেছে, বাচ্চা কোলে নেওয়ার মতন একটা পজিশনে। ও ওই লোকের হাত কোথায়? ভাবাচাকা খেয়ে বেচারি পর মুহূর্তে লজ্জা আতঙ্কে চিৎকার করে উঠছে। লম্পট লম্পট লম্পট, নামান, এক্ষুনি নামান, নামান, নয়তো মেরে ফেলবো আপনাকে, অসভ্য অসভ্য। ছি। আদিল তপ্ত চোখে যখন মাথাটা ঘুরিয়ে তাকালো, রোজার ফুটন্ত আগুনের মতো ফুটতে থাকা মুখে আধার নামলো তার। কাঁপলো চোচ। আদিলের অমন ভেজা গাঢ় গম্ভীর রক্তিম চোখের দৃষ্টি ওর যে অজানা, বড্ড অচেনা। ওর হাতের নিচে থাকা শরীর থেকে মনে হলো যেন আগুন বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে। ঘন ঘন নেয়া শ্বাস প্রশ্বাসের দরুন ভালোভাবে উপলব্ধি করতে পারছে আদিলের বুকের ওঠানামার গতি, অস্বাভাবিক সব কিছু। রোজার মুখটা কুমড়োর মতন লাল হয়ে উঠল। চোখ মুখ দিয়ে আগুন ঝরিয়ে আদিলকে পুড়িয়ে ফেলার মতন সিস্টেম থাকলেও এতক্ষণে আদিল পুড়ে মরে যেত। আদিল দৃষ্টি ফিরিয়ে নিল, উদ্দেশ্য করে বললাম, সেভ ইউর এনার্জি মিসেস আদিল, আপনার ভালোর জন্যই বলছি, আপনার কাজে লাগবে পরে। রোজার আতঙ্কিত মুখটা আদিল আর দেখলই না। সোজা এলো 3য় তলায়। করিডোর পেরিয়ে এসে সোজা প্রবেশ করেছে তার রুমের ভেতর। বিশাল বড় গোল আকৃতির অমন নরম তুলতুলে বিছানাতে ফেললো এতক্ষণ ধরে ভীষণ পরিশ্রমের সাথে মুছড়ে নামতে চাওয়া রোজা পাতলা শরীরটা রোজার পিঠ ছুঁতেও পারেনি গাঢ়ভাবে। পর মুহূর্তে ও ব্যাঙের মতো লাফিয়ে উঠতে চাইল। বাত সাধলো আদিলের পেশিবহুল হাত। এক হাত রুক্ষভাবে পেঁচিয়ে ধরলো পাতলা কোমরটা, টেনে শুয়ে দিল ফের। রোজার চিৎকার চেঁচামেচিতে হঠাৎই দপ করে আগুন নিভে যাওয়ার মতো থেমে গেল। পেট ছুঁয়ে শীতল কিছু চোখ নামিয়ে ওই দৃশ্য দেখে থমকে গেল মুহূর্তে, ঠকিল, থরথর করে কেঁপে উঠল। আদিল পিস্তলের ট্রিগার প্রেস করে মুখ নামিয়ে আনলো। রক্তিম ধূসর চোখ দুটো ক্রমান্বয়ে লাল হতেই থাকলো। কণ্ঠ নেমে এলো ভীষণ খাদে। হ্যাঁ বলুন মিসেস, কি বাঁচাতে চান, জীবন নাকি সতীর্থ? রোজা শিউরে উঠল পিস্তলের গাঢ় স্পর্শে। চোখ মুখ পুছে মাথা খাটালো, আলো ছাউলে ভঙ্গিতে কোনো রকমে আওড়ালো। মেয়েদের সাথে যে পুরুষ জোর খাটায় সে পুরুষ না, সে এক। আদিলের মাথাটা একেবারে নামলো এবারে। তার উস্কো খুস্কো ঠোঁট জোড়া ছুঁয়ে দিল রোজা লাল চকচকে কানের লতি। কথা কেড়ে নিল কেমন। কাপুরুষ, আপনার স্বামী কাপুরুষ। বলতে বলতে তার গাঢ় দৃষ্টি পুরো রোজাতেই বুলি অবশেষে ওর ভ্যাবাচাকা খাওয়া মুখে থামলো। আদিল আওড়ালো মুগ্ধ হয়ে গভীর স্বরে, স্নো অ্যাজ হোয়াইট, স্নো হোয়াইট। কি অশ্লীল শোনালো। রোজার কান ছাঁচা করে উঠল। বোধ বুদ্ধি নিজেদের কাজ চালানোর আগে হাত চলল ওর মুখের সামনে থাকা লম্পচে মুখটায়। খুশি বসাতে চাইলে আদিল কেমন আমতেই ধরে ফেলল এক হাত। নিজ এক হাতে ওর 2 হাত চেপে ধরে মাথার উপর। রোজা হিসিসিয়ে উঠল। কত বড় লুচ্চা রীতির অমন মিষ্টি
অবুঝ ডাকটাকে কি বানিয়েছে। পর মুহূর্তেই চোখজোড়ার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। ক্রমশ মাথাটা সরাতে চাইলে কানের কাছে অমন ঘন ঘন শ্বাস নেয়া আদিল থেকে বড় করে ঢোক গিলে অনিশ্চয়তা নিয়ে পড়ল। আমি জানি আপনি আমাকে মারবেন না, ভয় দেখাচ্ছেন শুধু। আদিল তাকালো ফর্সা ঘাড়ের দিকটায় আহরালো। ভুল জানো রোজা। হৃদির আমাকে প্রয়োজন, আপনি আমাকে নিশ্চয়ই কোমরে চেপে ধরে পিস্তলের ট্রিগার হঠাৎ করে প্রেস করে দিল আদিল। রোজা ওই শব্দে আর্তনাদ করে উঠছে। থরথর করে কাঁপে পুরো শরীর। হৃৎপিণ্ড তখনও লাফাচ্ছে পাগলের মতন। কিছু হয়নি অনুভব করে যখন ভয়ে ভয়ে তাকালো তখন দেখলো আদিল ফাঁকা পিস্তলটা এবারে লোড করছে। মাই মিস্টেক। বলতে বলতে পিস্তলটি ফের চেপে ধরল। তবে এবারে পেটের কাজটায় পুনরায় প্রশ্ন করলো গাঢ় চোখে সে শীতল কঞ্চে খাদে নামিয়ে। তো কি বাঁচিয়ে নিচ্ছেন, প্রাণ নাকি সতীর্থ? রোজা চোখ মুখ বুঝে চুপ থাকলো। স্পষ্ট শুনলো আদিলের ট্রিগার প্রেস করার শব্দ। ভয় কাঁপলো ফের। মরবে? কখনো না, ও বেঁচে থাকবে। বেঁচে থেকে রক্ত চুষে খাবে এই লম্পচের। অবশেষে দাঁত কিরমিরি আওড়ালো। প্রাণ প্রাণ। আদিল সন্তুষ্টির সাগরে ফেসে গিয়ে তৃপ্তিতে চোখ পুছল। মৃদু স্বরে হাসলো। মুহূর্তে দ্রুত গতিতে মুখ ডোবাতে চাইলো চোখের সামনে থাকা ফসা মসৃণ ঘাড়ের মধ্যিখানে। ওর সময় নীরবতা ভাঙলো বাচ্চার কান্নার তীব্র আর্তনাদে। মম, মাম্মাম, মাম্মাম, আর ইউ গান? Did you lie to me? আদিলের চাপা কণ্ঠ ও মেয়ের আর্তনাদের পরপরই শোনা গেল। শিট। রিদির কান্না থামানোর চেষ্টা চালাচ্ছে মরিয়ম বেগম। সম্ভবত রুমে নেওয়ার চেষ্টা করছেন, উপরে আসতে দিতে চাচ্ছেন না। তার মৃদু স্বরে বলা প্রত্যেকটা কথা শব্দ শোনা যাচ্ছে। রোজা যেন একটু আলোর দেখাই পেল। তারপরে তাদেরকে ঠেলে সরে উঠতে চাইল। আদিল চলল না, অস্বাভাবিকভাবে চেয়ে থেকে শুধু আছে। রিদি সম্ভবত কাঁদতে কাঁদতে উপরে আসছে, হেঁচকি তুলছে। Dad. রোজা পাশে ফিরে তাকে দেখলো দরজাটা আধ খোলা। সতর্ক হলো মুহূর্তেই, চোখ রাঙিয়ে চেঁচালো, ছাড়ুন, সরুন। এবারে থাকায় আদিল অসহ্য ভঙ্গিতেই সরে এলো। রোজা তাকে দেখার প্রয়োজন বোধও করলো না। আদিলের শক্ত মুখ এলোমেলো ভঙ্গিতে বিছানা ছেড়ে ছুটলো দরজার দিকে। হৃদি তক্ষুনি এসে দাঁড়িয়েছে, কেঁদে কেটে চোখের জল চোখ মুখ ভাসিয়ে ফেলেছে। হেঁচকি তুলছে সামনে। সমানে রক্তিম মুখটা দেখলেই কাঁপলো ওর হৃদয়। সূক্ষ্ম যন্ত্রণাটা আবার অনুভব করতে পারলো। রোজাকে দেখে হৃদি ঝাঁপিয়ে পড়তে চাইলে রোজা দ্রুত হাঁটু গেড়ে এসে বসে ওকে বুকে সযত্নে আগলে নিল। ব্যগ্র হলো ওর মাথা ঝুলিয়ে শান্ত করতে মৃদু আদরে ভঙ্গিতে ফিসফিস করে বলল, কান্না করছে কেন আমার মা? বলেছি না যাবো না তোমাকে ছেড়ে। ডোন্ট ইউ ট্রাস্ট মি? প্রীতি কান্না থেমেছে। ছোটখাটো শরীরটা অল্প কাঁপছে শুধু। রোজার গাঢ় ঘাড়ে মুখ গুজে ভাঙা গলায় আওড়াল, ঘুম ভাঙতে দেখি তুমি নেই মা, আমি ভয় পেয়েছি। তখনই ভেজা গালে চুমু খেলো। ওকে জড়িয়েই উঠে দাঁড় অনুভব করলো তার পেছনে দাঁড়া আদিলের অস্তিত্ব। সতর্ক ভঙ্গিতে দ্রুত হৃদিকে নিয়ে হাঁটা তুলো। ভয় পাচ্ছিল এই বুঝি এই লোকটা ফের ওকে আটকে রাখবে, মান্য করবে না নিজের মেয়ের উপস্থিতি। কিন্তু না, আদিল আর কিচ্ছু বলেনি, করেওনি। রোজা করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো দোতলায়। স্বস্তির নিঃশ্বাস পেল। দোতলায় দাঁড়িয়ে আছেন মরিয়ম বেগম, তার হাতে খাবারের ট্রে। সারাদিনে রোজা কিছুটি মুখে তোলেনি। যতবার মরিয়ম বেগম খাবার এনেছেন ও ফেরত পাঠিয়েছে। ক্ষুধায় ওর মাথাও ঘুরপাক খাচ্ছে, মানেই হয় না অভুক্ত থাকার। আর মরিয়ম বেগম পিছু পিছু রুমে এলেন, খাবার পরিবেশন করলেন টেবিলের উপর। হৃদিকে কোলে নিয়েই খেতে বসলো রোজা। ওর দ্রুত খাবার ভঙ্গিতে হাসি ফুটে উঠল মরিয়ম বেগমের ঠোঁট জুড়ে। হৃদি কৌতূহল হয়ে প্রশ্ন করল, তুমি ড্যাডির সাথে কি করছিলে মম? আপুস প্রশ্নের তোপে রোজার মুখের খাবার মাথার তালুতে উঠে সমানে কেসে উঠছে। মরিয়ম বেগম দ্রুত পানির গ্লাস এগিয়ে দেন। গ্লাসে পানিটুকু গিরে শান্ত হয়ে অবশেষে রোজা তাকালো হৃদির দিকে। পিছিয়ে চেয়ে আছে জবাবের আশায়। রোজা অসহায় বড়। গল্প। হৃদি খুশি হলো, রোজার কোলে নড়ে চড়ে বসে পড়ল। এরপর থেকে আমাকেও নেবে কেমন? আমি তোমাদের সাথে গল্প করব। মরিয়ম বেগম ঠোঁটে ঠোঁট টিপে রেখেছেন। রোজা বিতৃষ্ণ গোপন করে কোন রকমের খাবারগুলো গিলে উঠে। গল্প? রোজা ওই লোককে আগুন লাগিয়ে দিতে চায়, ভস্ম করে ফেলতে চায়।
মিঠা মিঠা রোদ্দুরের স্পর্শে রোজার ঘুমটা ছুটে আসে। সদ্য ঘুম ভাঙা চোখ দুটো সূর্যের কারণে মুহূর্তেই সহ্য করতে পারে না। সময় লাগে যখন পুরোপুরি চোখ মেলে তাকায়, ঘড়ি কাটা সবে 9টায়। দৃষ্টি নিজের বুকের দিকে নিতেই হৃদি মুগ্ধ দৃষ্টিতে দৃষ্টি মেলে বাচ্চাটা চেয়ে আছে তার বুকে, বিড়াল ছানার মতো লেপ্টে আছে। ওর ছোট্ট দুই হাত দুটো দিয়ে রোজার হাতের উপর। রোজাকে যাইতে দেখে গাল ভরে হেসে বলল। গুড মর্নিং মম। রোজা মৃদুস্বরে হেসে আরো গাঢ়ভাবে জড়িয়ে নেয় বুকের সাথে। কখন ঘুম ভাঙলো আমার সোনার? আমাকে ডাকোনি কেন? তুমি কত সুইটলি ঘুমোচ্ছিলে, আই কুডন্ট বিয়ার ইট। রোজার বুক ভরে এলো, ও মাথা নুয়ে এলো পাথারে চুমু খেলো বাচ্চার সারা মুখ জুড়ে। হৃদি খিলখিল করে হাসলো, ওর হাসির শব্দে নড়লো দুয়ারের বাইরে দাঁড়ানো মরিয়ম বেগম। এ যাত্রায় নক করলো দরজায়। এই রুমের দরজা এর আগে কখনো লক হয়েছে? হয়নি তো, আজই প্রথম। তিনি অপ্রস্তুত হয়ে শুধু সময় গুনছিলেন। অবশেষে শব্দ পেয়ে তবেই করাঘাত করলেন। রোজা শব্দ শুনে বিছানায় ছালো, হিপ ছোঁয়া সিল্কি চুলগুলো রোদের আলোয় ঝলমল করছে। ওগুলো এলোমেলো ভঙ্গিতে খোপা করতে করতে দরজা খুলে দিল। মরিয়ম বেগম শ্রদ্ধায় গলায় বললেন। ম্যাডাম শুভ সকাল। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য নামুন, স্যার অপেক্ষায়। আমি ব্রেকফাস্ট করব না, হৃদিকে রেডি করে দিচ্ছি, ওকে নিয়ে যান। স্যার আপনাকে নামতে বলেছে ম্যাডাম। হৃদি তক্ষুনি ছুটে এসে ধরল রোজার হাত, উচ্ছ্বাস নিয়ে ক্রমান্বয়ে তাগিদে দিল। মা, আমরা ফ্যামিলি একসাথে খাবো। মা, আমরা একসাথে খাবো। ড্যাড, মম অ্যান্ড হৃদি। ইয়ে মম, লেটস গো। মরিয়ম বেগম নরম দৃষ্টিতে দেখলেন বাচ্চাটার আনন্দিত উচ্ছ্বাস। দৃষ্টি তুলে যখন তাকালেন রোজার দিকে, ওর চোখে মুখে তখন অসহায় দৃষ্টিতে দীর্ঘশ্বাস লুকিয়ে রিধিকে নিয়ে ওয়াশরুমে গেল। মরিয়ম বেগম অপেক্ষা করলেন। রোজা বেশি সময় নিল না। বেলা 9টা, রিধি এখনো কিছুই খায়নি। এজন্যই তাড়াহুড়ো করে ওকে তৈরি করে বেরোলো রুম ছেড়ে। ওকে খাইয়ে আবারও 11টার ভেতরে ওর স্কুলে যেতে হবে সাপ্তাহিক মিটিংয়ের জন্য। এতদিন রোজা আজ ন্যানি হিসেবে উপস্থিত থাকতো, আজ অথচ আজ ওর মা হিসেবে। এক্ষুনি কেমন যেন এক অনুভূতি হচ্ছে। রিধি অবশ্য গত রাতে তোতা পাখির মতন বলে গেছে, সবাই জানবে আমার মা আছে, সবার মতো আমার মাও থাকবে। আই এম সো হ্যাপি। ওকে ঘুম পাড়াতে বেশ কসরত করতে হয়েছে রোজাকে। মেয়েটা পারলে সারা জেগে থেকে গল্প করত, তবে বেশি জেগে থাকতে পারেনি। কিছুক্ষণ কিচিরমিচির করে ঘুমিয়ে পড়েছিল। কি করব বস, এবারও বুকে পাঠিয়ে দেব? পুরোটা বেশ পিছু লেগেছে এবার। ওর অ্যাসিস্ট্যান্ট ঘন ঘন কল করছে। কি খেয়াল দেখাতে চাইছে কে জানে। বলছে হি ওয়ান্টস টক উইথ ইউ। হে, আইনমন্ত্রী আব্দুল মান্নান। কি করব এটাকে? শান্তর প্রশ্ন আদিল তক্ষুনি জবাব দেয় না, তাকিয়ে রয় নামতে থাকা রোজার দিকে। হৃদিকে কোলে নিয়ে নামার জন্য সিঁড়িতে পা রেখেছে। খোপা করে রাখা চুলগুলো ছুটে পিঠে ছড়িয়ে পড়েছে। যখনই এদিকে চাইছে কপালে 4-5 ভাঁজ পড়েছে, চোখ মুখ কুচকে ফেলেছে। আদিল উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে, বড় বড় কদমে চোখের পলকে সিঁড়ি বেয়ে এসে দাঁড়ালো রোজার সামনে। হতবিহ্বল রোজার থেকে কোলে নিল রিধিকে। রিধির উচ্ছ্বাস পারে এতে। ড্যাড, উই উইল ইট টুগেদার। আদিল সিঁড়ি বেয়ে নামতে নামতে জবাব দেয়। হুম। মেয়েকে কোলে নিয়ে ডাইনিংয়ে গিয়ে বসলো আদিল। তার চেয়ারের পেছনে শান্ত, হাতে ভীষণ সুন্দর একটা ইনভিটেশন কার্ড। আদিল অদূরে স্থির দাঁড়িয়ে থাকা রোজার দিকে চেয়ে তখনকার শান্তের প্রশ্নের জবাবে বলল, কখন করেছে প্রোগ্রাম? রাত 10:30 থেকে। রোজাকে অমন একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিধি অধৈর্য হয়ে চেঁচাল। মম, আসো। রোজার সত্য বলতে আর একটা কদমও বাড়াতে ইচ্ছেই করছিল না। ওই লোকটার আশেপাশেও যেতে চায় না ও। গতকালের ভয় মস্তিষ্কে স্পষ্ট মনে রেখেছে। মনে পড়তে রাগ বাড়ছে তর তর করে। একটা মানুষ কি নির্লজ্জ হতে পারে? আবার অন্যদিকে রিধির অমন আগ্রহী দৃষ্টিও অবহেলা করতে পারছে না। অনিচ্ছুক হওয়া সত্ত্বেও কদম বাড়ালো। অবশেষে বসতে চাইলো কিছু দূরত্বে, তখন রিধি পাশের চেয়ার দেখিয়ে বলল, মম, এখানে বসো। রোজাও দম নিয়ে এগিয়ে গিয়ে বসলো আদিলের পাশের চেয়ারে। স্বাভাবিক থাকার চেষ্টা করলো, অগ্রাহ্য করতে চাইলো পাশের দাম্ভিক শরীরটা। তবে কিভাবে অগ্রাহ্য করবে? রিধি
বাবার কোলে বসে থেকে রোজাকে টানছে, রোজাকে দেখছে। আদিল খেতে খেতে আলাপ চালিয়ে গেল শান্ত অ্যালেনের সাথে। কি সম্পর্কের কথা বলছে রোজা জানে না। ও অনেক দিন পর ধ্রুবকে দেখতে পেল। রিধির বডিগার্ড ওই তো মাথা নুয়ে দাঁড়িয়ে আছে দরজার মাথায়। রোজা এক ফাঁকে বলল, আমি বেরোতে চাচ্ছিলাম। আদিলের কথা থামলো, তাকালো রোজার মুখের দিকে। কেন, কি দরকার? রোজা যেতে চোখে তাকালো। কি দরকার মানে? ও কি নিজের ইচ্ছাতে বেরোতে পারবে না? বন্দি থাকবে সবসময়? মুহূর্তে চোখ মুখ কালো করে বলল, আমার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাড়িতে যেতে হবে। আদিলে খাওয়া শেষ, ন্যাপকিন দিয়ে মুখ মুছে তাকালো মেয়ের দিকে। রীতি কোল থেকে নামতে চাইছে, ওকে নামিয়ে উঠে দাঁড়ালো আদিল। শান্তর হাত থেকে ধূসর রঙা কোট নিয়ে পড়তে পড়তে বলল, দরকার নেই। দুপুর দিকে শপের ম্যানেজার আসবে শপিং বুকলেট নিয়ে। যা যা প্রয়োজন অর্ডার দেন, ডেলিভারি করে যাবে বিকেলের মধ্যে। রোজা অসন্তুষ্ট হলো, পুনরায় দৃঢ় গলায় জানালো। আমার গুরুত্বপূর্ণ জিনিসপত্র আনার আছে। আদিল কিছুক্ষণ চেয়ে থাকলো যে জিদি মুখখানির দিকে, অবশেষে বলল, আধা ঘন্টা এর ভেতরে ব্যাক করা চাই গাড়ি। বাকি কথা শুনলই না রোজা, ভোতা মুখে তারামি করে বলল, আমি রিক্সা নিয়ে একাই যেতে পারবো। থমথমে এক নীরবতা বইল অনেকটা সময়ে, আর এই শব্দ হলো না একটাও। শান্তর ঘাম ছুটে গেছে প্রায়। আদিল মির্জার মুখে মুখে এত কথা বলার স্পর্ধা কখনো কারো হয়েছে? হয়নি। অ্যালেন আর চোখে তাকালো বসের মুখের দিকে। আদিল শুধুই তাকিয়ে আছে। রোজাও অমন নীরবতায় মিলিয়ে গিয়েছে। বেশি বলে ফেলেছে কি? আদিল অনেকটা সময় নিয়ে অবশেষে ডাকলো। শান্ত দ্রুত দু কদম এগিয়ে এসে বলে, জি বস। একটা রিক্সা কিনে নিয়ে আয়, ওটা চালিয়ে ম্যাডাম যেখানে যেতে চায় নিয়ে যায়। কাজ শেষ হলে ফিরিয়ে নিয়ে আসবি। রোজার চোয়াল ঝুলে আসে। শান্ত ভীষণ উচ্ছ্বাস নিয়ে বলে, ইয়েস বস। তখনই দ্রুত কদমে বেরিয়ে গেল, যেন আসলেই রিক্সা কিনে নিয়ে আসবে সে। রোজা আশ্চর্য, হতবাক, মুখটা হাঁ হয়ে আছে। ওর থতমত মুখের দিকে থাকে। আদিল আর তাকাই না, ব্যস্ত কদমে বেরিয়ে যাচ্ছে। পেছনে ছুটছে অ্যালেন। দুয়ারে ক্লান্তর পাশাপাশি ধ্রুব আছে আজ। ঘন্টা খানিকের মধ্যে মির্জা বাড়ির ড্রাইভওয়ে পিছে একটা ব্র্যান্ড নিউ রিক্সা চালিয়ে প্রবেশ করে শান্ত। একদম দেশি রিক্সা, হলদে রঙের, কালারফুল সব প্লাস্টিকের ফুল টুল ঝুলছে। শান্ত রিক্সাটা বাড়ির সামনে এনে থামালো। চোখ মুখ উজ্জ্বল ওর। রোজা তক্ষুনি বেরিয়ে এসেছে রীতিকে নিয়ে। রীতির স্কুলের মিটিং সেরে এরপর বাড়ির উদ্দেশ্যে যাবে ভেবেছিল। শান্ত তখন প্যান্টের উপরে একটা নতুন লুঙ্গিও পরেছে। তার পুরো লুকটা এমন, চোখে সানগ্লাস, পেটানো শরীরে স্যুট আর নিচে শুভ্র রঙের লুঙ্গি। ও সুন্দরভাবে উঠে বসেছে ফের। রোজা এসে রিক্সায় উঠে বসলেই টান দিয়ে বেরিয়ে যাবে এমন ভঙ্গি। অপেক্ষা করতে করতে ক্রিং ক্রিং শব্দ তুলছে রিক্সায়। রোজা হতভম্ব হয়ে দেখলো ওই দৃশ্য। কিছুক্ষণ আগেও একটা শব্দও করতে পারলো না। রাগে দুঃখে ওর কান্নাই পেল। সবগুলো একই গলে গড়ো। তার জীবনটা জাহান্নাম করতে শপথ নিয়েছে যেন। চোখে রাঙিয়ে হনহনিয়ে গিয়ে বসলো গাড়িতেই। ওই রিক্সা আর রিক্সাওয়ালা নিয়ে বেরোলে মানুষ তাদের পাগল ছাড়া আর কিচ্ছুই বলবে না। শান্তপতি কিছুটা নিরাশই হলো বেচারা। আর চোখে গাড়ির দিকে চেয়ে নেমে এসে একটানে খুলে লুঙ্গিটা, দীর্ঘশ্বাস ফেলে লুঙ্গিটা স্বপনের হাতে ধরিতে বলল, হ্যাঁ, রিক্সাটা বেচে দিস না, থাকুক আজকের জন্য। ফিরে এটা চালাবো, দেখি চারটা খ্যাপ মেরে কয়েকটা পয়সা কামানো যায় কিনা। স্কুলে বিস্তৃত সদর দরজা খোলা হয়েছে দু ধার দিয়ে। সদর দরজার বাইরে দুটো গাড়ি অপেক্ষারত অনেকটা সময় যাবতে। ঝুপসহ আরও কয়েকটি বডিগার্ড গাড়ি দুটোর সামনে দাঁড়িয়ে আছে হিমালয়ের মতন। তাদের গম্ভীর মুখের কড়া দৃষ্টিতে স্কুলে দাঁড়ানো দুটো না চাইতে মিয়ে যাচ্ছে। এই যাত্রায় সদর দরজা দিয়ে বেরিয়ে এলো কালো রঙের বিশাল আকৃতির একটি গাড়ি। গাড়িটা বেরিয়ে সোজা ধরল মেইন রোড। ধ্রুব বাকিদের নিয়ে গাড়ি দুটোতে মিলেমিশে উঠে বসেছে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত গতিতে অনুসরণ করছে বড় গাড়িটা। দুটো গাড়ির স্থান বড় গাড়িটার পাশাপাশিতেই কঠিন পাহারায় রাখা হয়েছে। বড় গাড়িটা সবগুলো জানালার কাছে ওঠানো, ভেতরে কিছুই বাইরেতে দেখার সুযোগই নেই।
রোজা অসহায় চোখ দুটো দেখলো এই গাড়ি অনুসরণ করা গাড়িগুলোকে। নিজেকে তার সেলিব্রিটি বলেই মনে হচ্ছে। সেলিব্রিটি বলেও বড় ভুল হয়। সেলিব্রিটিরা বোধহয় এত গাড়ি নিয়ে চলাফেরা করে না। দৃষ্টি ফিরে অসহায় চোখে দেখলো তার শরীরের সাথে লেপ্টে থাকা বিড়াল ছানার মতো পিটপিট দৃষ্টিতে তাকিয়ে থাকা রিধিকে। গাল ফুলিয়ে চেয়ে আছে। কাঁদো কাঁদো চোখ মুখের অবস্থা। আষ্টিপৃষ্ঠে তাকে জড়িয়ে রেখেছে, বারবার আওড়াচ্ছে রোজার সাথেই যাবেই যাবে। রোজা একটা কথাও শুনতে রাজি না সে। এই তো মাত্রই ওর প্যারেন্টস মিটিং সেরে বেরিয়েছে ওরা। চেয়েছে রিধিকে বাড়িতে পৌঁছে দিয়ে রোজা নিজ বাড়িতে যাবে, অথচ বাচ্চাটা নাড়া চেতে ও নিজেও যাবে। রোজার শাওকেও মানানো যাচ্ছে না। এ যাত্রায় রোজা দীর্ঘশ্বাস ফেললো, তাকালো শান্তর দিকে। শান্ত ড্রাইভারের পাশে বসে কানে ব্লুটুথ। কাকে একজন একটা নির্দেশ দিচ্ছে রোজা ফোঁতা মুখেই বলল, শান্ত আপনাদের বসকে কল করুন, জানান তাকে যে হৃদি আমার সঙ্গে আমার বাড়িতে যেতে চাচ্ছে। যেতে পারবে? নেব। তক্ষুনি আদিলের নম্বরে জাল করলো। সে যতটুকু জানে বস মিটিংয়ে আছে, ক্লায়েন্ট চায়নার। বেশ সময় নিয়ে হলেও কল রিসিভ হলো শেষমেশ। স্পিকারে রেখে শান্ত বলল, বস, ম্যাডাম আপনাকে জানাতে বলেছেন যে প্রিন্সেস ম্যাডামের সাথে ম্যাডামের বাড়িতে যেতে চাচ্ছে। ম্যাডাম কি সাথে নেবে? ওপাশটার আলাপ আলোচনার গুঞ্জন নেমে নামলো পিনপত নীরবতা। থমথমে এক কণ্ঠের প্রশ্ন এলো। ম্যাডামের বাড়ি? প্রশ্ন শুনে রোজার চোখ মুখ কুঁচকে গেল। তার বাড়ি? তার বাড়ি কি বাড়ি না? আশ্চর্য। শান্ত মুখ খুলে জবাব দিতে পারল না। পরের মুহূর্তে আদিলের বাকি কথাগুলো কানে এলো। এই মির্জা বাড়ি তার বাড়ি। যেখানে যেতে চাচ্ছে ওটা অস্থায়ী। তার বাবার বাড়ি। যেতে চাচ্ছে যেহেতু নিয়ে যাওয়া হোক। দুপুরের ভেতর ফেরা চাই। পরক্ষণে কল কেচে গেল। রোজার মুখে আধার নামলো। চোখ রাঙিয়ে তাকিয়ে থাকলো শান্তর হাতের ফোনের স্ক্রিনের দিকে, যেন দৃষ্টি দিয়েই ফোনের ওপাশে কিছুক্ষণ আগে কথা বলা আদিলকে গুলি করেছে শখানেক। কথার ধরন দেখো। হুকুম করছে, হুকুম করা হচ্ছে কেমন। দুপুরের ভেতর ফেরা চাই। মগের মূলক। রোজা কি তার কেনা গোলাম? রোজার গোমরা মুখটা ছোট দু হাতে ধরল রিধি। মিষ্টি করে প্রশ্ন করল, কি হয়েছে মম? আর ইউ আপসেট উইথ দ্যাট? রোজা নিজেকে স্বাভাবিক করতে চাইলো। তাকালো রিধির উচ্ছ্বাসিত মুখের দিকে। যেতে পারবে শুনে মির্জা ভীষণ আনন্দিত। চোখ দুটো জলজল করছে। রোজার অসন্তুষ্ট অনুভূতি মিলিয়ে গেল ফানুসের মতো। হৃদিকে কোলে নিয়েই মাথার কিছু এলোমেলো চুল ঠিক করে দিতে নিয়ে ফিসফিস করে প্রশ্ন করল, আগে বলো কোথায় যেতে চাচ্ছ আমার সাথে? হৃদি ভাবলো ইতস্তত ভাবে আরে দুবার তাকালো রোজার মুখের দিকে। রোজা আশ্বস্ত করলো চড়া হেসে। অনেকটা সময় ভেবে অতঃপর সাবধানী ভঙ্গিতে ছোট গলায় আওড়ালো মির্জা, নানু বাড়ি? রোজা সামান্য চমকায়। পর মুহূর্তে প্রাণোচ্ছল ভঙ্গিতে হেসে ফেলো রীতি। চমেচের মতো লাল দুগালে চুমু খেলো। বুকে জড়িয়ে চাপা গলায় বলল, তোমার নানু বাড়ি যাচ্ছি। হৃদি ধূসর চোখের মণিতে ঝলমলে তারা ভাসে। দুগাল ভরে হেসে তাকিয়ে থাকে কেমন যেন। নানু বাড়ি যেতে পাটা ভীষণ চমৎকার কিছু আনন্দের বিষয়। রোজার হৃদয় গলে যাওয়া হাওয়ায় মিঠাইয়ের মতন মিশে যায়। সে যে চেয়েছিল বাড়ির সবাইকে ভালোভাবে রিধি সম্পর্কে বুঝিয়ে তারপর ওকে নিতে। বাবা মাকে জানাতে চেয়েছিল রিধি আর তার মেয়ের মতো না, তারই মেয়ে। নিজের নাতি ভেবে যেন আদর করে, কাছে টানে, ভালোবাসে। অথচ সেই সুযোগ তো হলোই না জানিয়ে সাথে নিতে হচ্ছে। তবে রোজার মন জানে তার বাবা মা কোনো ধরনের মানুষ। তারা কেমন তাদের হৃদয় নিশ্চয়ই কাছে টানবে রিধিকে। এতটুকু ভরসা আছে বলেই তো সাহস করেছে সে। রোজা চায় না হৃদির মনে এতটুকু কষ্টের আঁচ লাগুক। ওর এই উচ্ছ্বাস যেন পালাক্রমে বেড়ে হিমালয়ে ছয়, মোটেও এক বিন্দুও যেন না কমে। রোজা কখনো মানতেই পারবে না, হতেই দিবে না। রাজু সতর্ক হলো। তাড়াহুড়ো করে কদমে বাড়িয়ে বাড়ির ভেতর ঢুকলো। ছুটতে ডাকতে থাকলো সারের মতন, মা। নিপা বেগম চোখ মুখ কুচকে ফেললেন। রান্নাঘরে তিনি ব্যস্ত, হাতে ভাতের মার ফেলছেন। হাতের কাজ শেষ করে তবেই ফিরলেন। কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? রাজু হাঁপাচ্ছে সমানে, আঙুল দরজার দিকে তাক করে বলল, অনেকগুলো গাড়ি আসছে আমাদের বাড়ির দিকে। ওর বলা শেষ হয়নি অমনি গাড়ির শব্দে তালুকদার বাড়ির ভূমি কেঁপে উঠল।
ক্রাচে ভর দিতে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন আজুল সাহেব। ইতিমধ্যেই নিপা বেগম চট জলদি ছুটে এলেন দরজার কাছে। পেছন পেছন আজুল সাহেব আরও রাজু এসে দাঁড়ালো। তাদের সতর্ক দৃষ্টি আপাতত তাদের বাড়ির ভেতরে ঢোকা গাড়িগুলোর উপর। দরজার সামনে এসে থেমেছে যে গাড়িটা, সেই গাড়ি থেকে রোজা হাওয়ার বেগে বেরিয়ে এলো। ততক্ষণে বেরিয়ে এসে পুরো বাড়িটাও ঘেরাও করেছে বডিগার্ড। শুভ শান্ত ওরা তখনও গাড়ির সামনে দাঁড়িয়ে। রোজাকে দেখে নিপা বেগম চিৎকার করে উঠলেন। দু চোখ জলে ভিজে উঠল এক মুহূর্তে, ঝর্ণার মতো ঝরঝর করে চোখের জল। কাঁদতে কাঁদতে নগ্ন পায়ে তিনি ছুটেছেন মেয়ের দিকে। শান্ত ও নেই রোজাও দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল নিপা বেগমের বুকে। বুকে মাথা রাখতেই স্বস্তিতে ওর প্রাণ ভরে এলো। আমার রোজা, তুই কেমন আছিস মা? সব ঠিক আছে তো? দেখি। বলতে বলতে নিপা বেগম মেয়ের মুখটা দুই হাতে তুলে নিয়ে ভালোভাবে দেখলেন। সই সালামতে মেয়েকে দেখে বুকের পাথর সরল। রোজা মৃদু হাসল, রক্তিম চোখে নিয়েই আওড়াল। ভালো আছি, শান্ত হও তুমি। আজুল সাহেবের ভেজা চোখ জোড়া কাতর দৃষ্টিতে চেয়ে আছে মেয়ের দিকে। রোজা মাকে ছেড়ে গিয়ে জড়িয়ে ধরলো। কুড়ে কুড়ে ছুটতে আসতে চাও বাবাকে। আজুল সাহেব এর গলার স্বর ভেঙে আসে। কেমন আছিস মা? রোজা হাসে, বাবার বৃদ্ধ মুখের দিকে চেয়ে আশ্বস্ত করে দৃঢ় নরম গলায়। ভালো আছি, ভালো আছি বাবা, এত চিন্তা করো না। বলতে বলতে ভেজা চোখ দুটো মুছে দেয়। তাকে আজুল সাহেবের পেছনে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট ভাইয়ের দিকে। রোজা এগুলো দুপা, মনে হচ্ছে কত বছর পর দেখা পরিবারের সাথে। রাজু ভেজা চোখ মুখ তুলতে তাকালো, নিঃশব্দে কেঁদে চোখ মুখ ভিজিয়ে ফেলেছে। যাত্রায় হামলে পড়লো বড় বোনের বুকে। দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল রোজা, মাথা বুলিয়ে কপালে ঠোঁট ছিঁড়ে দিলাম। বাবা, কাঁদতেও দেখি পারিস। কে যেন বলতো ছেলেরা বীর, তোরা কাঁদে না। রাজু লজ্জা পেল, তবে ছাড়লো না, জড়িয়ে রাখলো অনেকটা সময়। আজুল সাহেব হাসেন মেয়ে ছেলের দিকে চেয়ে। কিছু বলবেন তখনই বাচ্চা বাচ্চা কণ্ঠে ডাক পড়ল, মম, মম, ক্যান আই কাম আউট? চমকে ওঠে নিপা বেগম। আজুল সাহেব তাকালেন গাড়ির দিকে, পরপর বেয়াকুবের মতন তাকান মেয়ের দিকে। গাড়ির দরজাটা খোলা তখনও। ওখানে শান্ত দাঁড়িয়ে আছে। ওই ডাকে রোজা হাসে সামান্য, দ্রুত কদমে ছুটে গাড়ির দিকে। মাথাটা নুয়ে তাকাতে দেখল লক্ষ্মীর মতো রিধি বসে আছে, আগ্রহী চোখে চেয়ে আছে এইদিকেই। রোজা দুই হাত বাড়িয়ে দিতেই ঝাঁপিয়ে কোলে চলে এলো। রিধিকে নিয়ে দরজার কাছে থেকে সরে আসতে দরজাটা লাগালো শান্ত, নিপা বেগম, আজুল সাহেব, রাজু। তারা দেখতে পেল রোজার কোলে থাকা রিধিকে। দুই হাতে রোজার গলা জড়িয়ে ধরে বড় বড় চোখে তাদের দিকে দেখছে। নিপা বেগম আজুল সাহেব একবার বাচ্চাটাকে দেখছেন তো আরেকবার রোজার দিকে। রোজা হেসে ফেলল, এগিয়ে এলো তাদের সামনে। রীতি পিটপিট চোখে অনেকক্ষণ আজুল সাহেবের দিকে তাকিয়ে চেয়ে থাকলো। আজুল সাহেবও হতবিহ্বল ভঙ্গিতে তাকিয়ে আছেন। এ চর্চার রীতি ফিসফিস করে পড়ল, মম, নানু ভাই লুকস এ লিটল লাইক ইউ। চমকালেন আজুল সাহেব। রোজা হেসে ফেললো শব্দ করে, মেয়ের নাক ছুঁয়ে আওড়ালো। তাই সালাম দাও নানা ভাইকে। রীতি তাকালো দুজনার দিকে, পাখির মতো কিচিরমিচির করে বলল, হাই নানা ভাই, তুমি কি ভালো আছো? হাই নানু, তুমিও কি ভালো আছো? আজুল সাহেব এক পলক মেয়ের দিকে তাকালেন। হঠাৎ অমন এক উচ্চ বংশীয় পরিবারের বাচ্চার নানু ভাই হওয়ায় থতমত খেয়ে আছেন। নিপা বেগমের মুখে হাসি ধরছে না। ভদ্রমহিলা মেয়ের আশ্বস্ত দৃষ্টি দেখে মুহূর্তেই দুই হাত সাবধানের সাথে বাড়িয়ে দিলেন। রীতি খুব সহজেই কোলে এলো, জড়িয়ে ধরলো নিপা বেগমের গলা। পুতুলের মতো চেয়ে আছে নিপা বেগমের মুখের দিকে, মিটমিট করে হাসছে। নিপা বেগমের অন্তর হিমেল বাতাসে দুলে উঠল যেন। তিনি মুগ্ধ চোখে চেয়ে আওড়ালেন, ভালো আছি নানু ভাই, তুমি কেমন আছো? রীতি বিজ্ঞের মতো বলে, মম, কাছে থাকলে আমি সব সময় ভালো থাকি। নিপা বেগম দেখলেন বাচ্চা বাচ্চা মুখটা। কথা বলতে বলতে বাচ্চাটা সেই রোজার দিকেই তাকাচ্ছে। নিপা বেগম তাকালেন মেয়ের দিকে। এই মুহূর্তে রোজাকে এক গর্ববোধ করা মা মনে হচ্ছে। নিপা বেগমের হৃদয়ে নদীর জলের মতন শান্ত হয়ে গেল। আর কোনো দুশ্চিন্তাই রইল না। তিনি হৃদিকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বললেন, বাহিরে আর কত, ভেতরে আসো। হৃদির মুখে চেয়ে হেসে হেসে প্রশ্ন করলেন, কি খাবে আমার নানু ভাই? তুমি নানুকে বলো, নানু তোমার জন্য তাই রান্না করবে। গ্র্যান্ডমা, I will eat whatever you make. নিপা বেগম ভরকে গেলেন।
থেমে গেল তার কদম। হৃদি তখনও চেয়ে আছে, মিষ্টি করে হেসে খুব কাছে থাকা রাজু মাকে বোঝাতেই বললাম। বলেছে তুমি যা বানাবে তাই খাবে। নিপা বেগম মুহূর্তেই মুগ্ধতায় ভেসে গেলেন। কি মিষ্টি বাচ্চা, তার তো চুমু খেতে ইচ্ছে করছে কিন্তু সাহস পাচ্ছে না। যদি অপছন্দ করে? হৃদি তখন চারিপাশটা দেখে আগ্রহ নিয়ে হঠাৎই পেছনে চেয়ে ডাকল। মা, মা। রোজা বাবাকে ধরে এনে বসিয়েছে ড্রয়িং রুমের সোফায়। রাকে সারা দিল ওখান বলো মা। তুমি কোথায় থাকতে? আমি ওই রুমে যাব। থেকে। রোজা হাসলো। রাজু দ্রুত বলল। আমি নিয়ে যাই, আসো বাবু। দিদি তাকালো রাজুর দিকে, দৃষ্টিতে প্রশ্ন। রোজা এসে পরিচয় করিয়ে দিল। এটা তোমার মামা, আমার ছোট্ট ভাই। হাই মামা। রাজু এমনভাবে হাসলো যেন বিশ্ব জয় করে ফেলেছে। মায়ের থেকে একরকম কেড়ে নিজের কোলেই নিল। বুক ফুলিয়ে ভীষণ গদগদে ভঙ্গিতে বলল। আসো মামা, তোমাকে রুম দেখাবো, দেখবে? দিদি মাথা দোলালো, বড় বাধ্য। আই ওয়ান্ট টু মামা। প্রত্যেকটা মামা ডাকে রাজু হেসে কুল পাচ্ছে না। নিপা বেগম, রোজা ওই দৃশ্যে হেসে ফেলেন। আজুল সাহেব নরম দৃষ্টিতে চেয়েছিলেন, ওরা দৃষ্টির বাইরে যেতেই ডাকলেন মেয়েকে। আই বস মা। রোজা গিয়ে বসলো বাবার পাশে। পাশে এসে বসে নিপা বেগম ইতস্তত করে সতর্ক চোখে চেয়ে জিজ্ঞেস করেন। তোকে মা ডাকে, ওর বাবা জানে? রোজা আদিল মির্জার কথা শুনেই চোখ মুখ কুচকে ফেলল, নাক ফুলিয়ে আওড়ালো। জানবে না, উনিই তো শিখিয়ে দিয়েছে। নিপা বেগম আরো সতর্ক হয়ে জিজ্ঞেস করে গেলেন। কেমন ব্যবহার করে? সব ঠিকঠাক তো? রোজা দীর্ঘশ্বাস পেল। কিভাবে কি বলে বোঝাবে বুঝছে না। খুব যে ভালো ওই লোক তাও না, আবার যে ভীষণ খারাপ তাও না। গতকালই পিস্তল মাথায় ধরে রাখলো। কথায় কথায় হুকুম। এক পর্যায়ে দৌড়ে আসতে থাকা রীতিকে দেখে ছোট্ট করে শুধু বলল। সব ঠিক, চিন্তা করো না। আজ থেকে যা মা। রোজা মাথা নাড়ল। জলদস্যুর কণ্ঠ এখনো ভাসছে, আবার সাথে হৃদি আছে। ফেরাই উত্তম বলল। আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে এসেছি, ফিরতে হবে। নিপা বেগমের চোখ জোড়া পুনরায় ভিজে এলো। আঁচলে চোখ মুছতে মুছতে উঠে পড়লেন। নিজেই কদম বাড়লেন রোজার রুমের দিকে। সব গুছিয়ে দেবেন। তার মেয়েটা আর তার নেই এখন এই বাড়ির সদস্য মাত্র। ভাবতেই বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠেছে। হৃদি ছুটছে, পেছনে রাজু। দুজনার ছোটাছুটির এক পর্যায়ে দৌড়ে এসে মিশে গেল রোজার সাথে। পিছু দৌড়ে এসে থামলো রাজুও। দুজনে হাসছে সমানে। হৃদি প্রাণোচ্ছল ভঙ্গিতে হাসতে হাসতে বললাম। মম, মামা ইজ সো ফানি, আই লাইক হিম। রাজু ছোটে ঠোঁট চেপে হাসি থামালো। আনন্দে ওর পুরো অস্তিত্ব জল করছে। মামা হতে পেরে ভীষণ গর্ববোধ করছে, বোঝা যাচ্ছে। মেয়েকে কোলে তুলে নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রোজা হেসে বলল। মা গোসল করব, তাহলে তুমি মাম্মার সাথে খেলো। আচ্ছা। হৃদি কোল থেকে নেমে এসে ধরল রাজুর হাত। যেন কত বছরের পরিচয় ওদের, যুগ যুগ ধরে চেনা জানা। আন্দাজ ওয়ালজের বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে এক চাপা গুঞ্জন। আদিল মির্জা বিয়ে করেছে। মেয়েটা তাদের মধ্যে কেউ না, অজানা একজন, জগতের বাইরের কেউ। কে সে? কি তার পরিচয়? এমন একজন গুঞ্জনে কেউ হতবাক, কেউ তো আবার বা নির্বিকার, আবার কেউ কেউ তুখর মস্তিষ্কের তীক্ষ্ণ দৃষ্টি কোনো এক সুযোগের সন্ধানে ব্যস্ত। আজকের জন্য তীব্র আলাদ জারি করা হয়েছে শহরের বুকে লুকোনো এই জায়গাটিতেও। তীব্র বৃষ্টির ভেতরে সাগরের স্রোতের মতো নামি দামি গাড়ির সারি পুরো এরিয়া জুড়ে রাজত্ব জুড়েছে বিশাল দেহি সব বডিগার্ডস, তাদের হাতে ছাতা। বাংলোর ভেতরটা উজ্জ্বল, যতটা উজ্জ্বল হওয়া সম্ভব। এক একটা সাদা ঝাড়বাতিতে আলোয় ডায়মন্ডের মতো চকচক করছে সবকিছু। সে সব কিছুর আয়োজন করা হয়েছে আইনমন্ত্রী আব্দুল মান্নানের 50তম জন্মদিন উপলক্ষে। এখানে উপস্থিত সব এই দেশের গুরুত্বপূর্ণ প্রভাবশালী লোক। সেই একদল লোকের মধ্যে দাঁড়িয়ে আছে আইনমন্ত্রী আব্দুল মান্নান। ড্রিঙ্কসের গ্লাসে ঠোঁট ছুঁয়ে সক্ষতায় ব্যস্ত তিনি। তার পাশে বডিগার্ডস ব্যস্ত হাতে উপহারগুলো নিচ্ছে অতিথিদের হাত থেকে। প্রভাবশালী লোকেদের ঘিরে আছে অল্প বয়সী সব সুন্দরী রমণী। ভীষণ ছোট আবেদনময় পোশাকে ওরা ড্রিঙ্কস সার্ভ করছে। ওদের শরীর যেন বাজারের সবজি, যে কেউ সকলের সামনে শক্ত করে ছুঁয়ে দিচ্ছে। প্রত্যুত্তরে রমণীগুলো নিজেদের মিশিয়ে দিচ্ছে প্রভাবশালীদের শরীরের সাথে। আব্দুল মান্নান সাহেবের পাশে জন সুবিশাল দেহি,
গায়ের অন্যদের মতন স্যুট নেই, খোলামেলা একটা শার্ট পরনে। ও কায়সার আহমেদের ভাগ্নে সিয়াম চৌধুরী। কায়সার আহমেদ বাংলাদেশের পুলিশ আইজিপি। সিয়ামের বাহুতে যে রমণী, তারপরে সিভলেস মিড থাই ড্রেস, যা আষ্টে পৃষ্ঠে মিশে আছে, উপরের নিচের অনেক অংশই সকলের চোখের সামনে, হুটহাট সবার চোখের সামনেই রমণীর আপত্তিকর জায়গা ছুঁয়ে দিচ্ছে সিয়াম। এতে তার পাশের জন হাসল শব্দ করে, হাত বাড়াতে বাড়াতে বিনয় ভঙ্গিতে বলল, ভাগ্নে একার কত, দাও না এক রাতের জন্য সেই মাল। সিয়াম ফুরতুল্ল কৌতুকের হাসি ঠোঁট জুড়ে, কেমন অনাগ্রহী ভঙ্গিতে রমণীর মেকআপে সাজানো সুন্দর মুখে চুমুখে বললাম, এই বয়সে এসেও কচিমালের জন্য এত পিপাসা, বালা হবা না না? মুখে এক বললেও ইতিমধ্যে রমণীকে ঠেলে দিয়েছে ভদ্রলোকের করে। লোবাতুর এক লোকটা অমনি দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে অল্প বয়সী শরীরটা। বিপরীতে ওই রমণীর মুখেও ভাসলো কিঞ্চিত ভয়, অনিচ্ছকতা। সেই দৃশ্যে খ্যাক খ্যাক করে হাসলো অনেকেই। মান্নান সাহেবের কানে তখন এক বডিগার্ড ফিসফিস করে কিছু একটা বলল। মান্নান সাহেবের মুখ উজ্জ্বল হয়ে উঠল মুহূর্তে। ড্রিঙ্কসের গ্লাস রেখে ছোটেন দরজার দিকে। সিয়াম ডাকে, কি মন্ত্রী সাহেব, কার জন্য এত তারা? হ্যাঁ, আদিল আসছে। সাথে সাথেই এক একজনের আশ্চর্যের প্রশ্ন ছড়ে। আদিল মির্জা আসছে? আরে আসলেই আদিল? বৃষ্টির শব্দ মারিয়ে ড্রাইভওয়ে পিছে এসে থেমেছে বেশ কয়েকটি গাড়ি। মুহূর্তে ঝড়ের বেগে বেরিয়ে আসে অ্যালেন ক্লান্ত স্বপন। ক্লান্ত মেলে ধরেছে বড় কালো ছাতাটা। শান্ত এসে গাড়ির দরজাটা খুলে দাঁড়ালো। ওখানেই ছাতাটা বাড়িয়ে ধরলো ক্লান্ত। একজোড়া চকচকে কালো জুতা নামলো বৃষ্টির জলে শব্দ তুলে। দরজায় যেই হাতটা বলো তা কালো গ্লাভসে আবৃত। পুরো শরীরটা পেরিয়ে এলো পরপর আদিলের সোট, রাতের আধারের চেয়েও কালো। কালো চোখের মুখের ভঙ্গি, এক ফোঁটা বৃষ্টির জলও তার শরীর ছুঁতেই পারল না। মান্নান সাহেব হাসতে হাসতে আসছেন। আইসো তুমি, কখনো তো আনা যায় না তোমারে বাপজান। আদিল তাকালো এক পলক স্বপন ব্রিফকেসটা এগিয়ে দিল। আদিল হাঁটা অব্যাহত রেখে বেশ নির্বিকার মুখে বলল, জন্মদিনের শুভেচ্ছা মন্ত্রী সাহেব। ব্রিফকেস খুলতে হাসি গাঢ় হলো ভদ্রলোকের। উচ্ছ্বাসে ফেটে পড়লেন নাক দিয়ে। ঘ্রাণ নিয়ে ব্রিফকেসটা পাশের বডিগার্ডের হাতে দিয়ে আদেশ ছুড়লেন, সাবধানে রাখ। পরপর আদিলের গতির সাথে গতি মিলিয়ে প্রবেশ করলেন বাংলোর ভেতর। ক্ষণিকের জন্য বয়ে গেল তীব্র নীরবতা। নীরবতা ভাঙলো কারো উচ্ছ্বাসের শব্দে, তো কারো বিদ্রুপ মাখা হাসিতে। অনেকে ঘৃণায় মুখ ফিরে নিয়েছে। আদিল অবশ্য ওসবের কারোর ধার ধারেনি। সামনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ডিল আছে তার। আইনমন্ত্রীর সাহায্য লাগবে। কাজটা ভালো ভালো সম্পূর্ণ করতেই আজ এই প্রোগ্রামে আসা। আদিল সোজা এলো রিং বারের কাছে, পায়ের উপর পা তুলে বসলো পাশের সোফায়। পিছু পিছু এসে বসলেন মান্নান সাহেবও। দিকপাল চ্যাটার্জিও দলবল ছেড়ে হাসতে হাসতে এলেন দুটো ড্রিঙ্কসের গ্লাস হাতে। আদিল একটা আদিলের দিকে দিয়ে অন্যটায় ঠোঁট ছুঁতে ছুঁতে অপোজিটে বসে উৎফুল্ল গলায় বললেন, সারপ্রাইজ দিলা ভালোই, দেখা তো পাওয়াই যায় না। আদিল ড্রিঙ্কসের গ্লাসে ঠোঁট ছুঁয়েছে, একটানে শেষ করলো। আরেক গ্লাস নিতে নিতেই বলল, দিনকাল কেমন যাচ্ছে? তা আমরা জিজ্ঞেস করব, তাই না দিকপাল চ্যাটার্জি? একদম। নতুন বিয়া করছো শুনলাম, আনো নাই কেন সাথে? দেখা করাবা না? আদিলের হাত থামলো না। কয়েক গ্লাস গলায় ঠেলে সিগারেট রীতিমতো ঠোঁটে স্থান পেয়েছে তার। একটা টান দিয়েই কালো ধোঁয়া ছুলো। এক ফাঁকে গলায় ঢাললো আরেক গ্লাসও। পাল্লা দিয়ে ড্রিঙ্ক করছে দিকপাল চ্যাটার্জিও। তাদের ভেতর থেকে যেন কম্পিটিশন চলছে। মান্নান সাহেবেরও বয়স হয়েছে, অত খেতে পারেন না, তারপরও বেশ কয়েক গ্লাস কিনেছেন। মাথাটা চক্কর দিল, নেশা ধরেছে প্রায়। সিয়াম এসে দাঁড়ালো তখনই ভিন্ন একটি রমণী ওর বাহুতে। ওই রমণী নিয়েই বসলো অপোজিটে দিকপাল চ্যাটার্জির পাশে সুদুলিয়ে পড়লাম, শুনলাম খুব রূপসী দেখতে। অমন রূপসী একা একা দেখলে হবে? আদের গ্লাসের মদটুকু গিলে রক্তিম চোখে দুলে তাকালো তৎক্ষণাৎ। ওই ধূসর রঙের দৃঢ় দৃষ্টিতে সিয়ামের ভেতরটা সামান্য কাঁপলেও
দেখালো না ওপরে। মান্নান সাহেব সতর্ক হলেন, থামাতে চাইলেন, কিন্তু ভীষণ সাহস দেখাতে সিয়াম বলেই গেল, আনা হোক সামনে, আমরা দেখি একটু বেশ। চোখের পলকে হাওয়ার গতিতে আদিল ঝুঁকে হাতের ড্রিঙ্কসের গ্লাসটা দিয়েই বাড়ি বসিয়ে দিল সিয়ামের মাথায়। আদিলের হাত সিয়ামের মাথা ফেটে রক্তে ভেসে গেল সব চা। মান্নান সাহেব চিৎকার করেন। আদিল, আদিল থামলই না, রক্তাক্ত কাটা হাত দিয়ে চেপে ধরল সিয়ামের গলা, ওকে উড়িয়ে আশ্রে ফেল জমিনে। কলিজা ছিঁড়ে কুত্তারে খাওয়াবো তোর মুখে আমি। মান্নান সাহেব এসে দ্রুত টেনে ধরলেন আদিলের হাত। সিয়াম ততক্ষণে অজ্ঞান। ওর বডিগার্ড সব আদিলের বডিগার্ডদের সাথে হাতাহাতিতে ব্যস্ত। মান্নান সাহেব বিষণ্ণ গলায় আদেশ চলেন, তাড়াতাড়ি ওরে ওঠা, ডাক্তার শামুকে ডাক। গান শুনতে শুনতে রোজা চোখগুলো লেগে এসেছে। ও ড্রয়িং রুমের সোফায় বসে আছে, টেলিভিশন অন, পরনে শুভ্র রঙের নাইট ড্রেস, উপরের অংশ চাদর দিয়ে ঢাকা। রীতি রুমে ঘুমোচ্ছে। রোজা এখনো না ঘুমিয়ে বসে আছে ওর ফোনটার জন্য। ফোন নাকি আদিল মির্জার কাছে। লোকটাকে কিছু কথা আসতো রোজা শোনাবেই। ওর ফোনে অনেক কিছু আছে। একজন মেয়ে মানুষের ফোন কেন ধরবে? রোজার চোখ বুঝি পিটপিট করে। কোনো ভদ্রতা নেই। আওড়াতে লেগে আসে চোখ জোড়া। মির্জা বাড়ির ড্রাইভওয়ে পিছে কয়েকটি গাড়ি ঠোকে তখনই এসে থামলো বাড়ির সামনে। বৃষ্টি তখনও নামছে। শান্ত বেরিয়ে ছাতা মেলে ধরল। আদিল দুলতে বেরিয়ে এলো, দু হাতের গ্লাভসে তখনও রক্তে ভেজা। সে অসন্তুষ্ট ভঙ্গিতে গ্লাভস খুলে ছুঁড়ে মারল। দুয়ারের কাছে এসে খুললো রক্তাক্ত জুতো। গায়ের কোট খুলতে প্রবেশ করলো ভেতরে। দুয়ারের কাছে থামলো শান্ত, আর ভেতরে গেলই না। রোজার অস্তিত্ব দেখে ওখানে দাঁড়িয়ে রইল, তবে ঘুরে। আদিল এক একটা দৃঢ় তবে এলোমেলো কদমে সামনে এগোচ্ছে। কোচা পড়ে আছে ফ্লোরে। তার ধূসর চোখের দৃষ্টি ঝাপসা, ভারী শরীরটা বোধহয় মৃদু দুলছেও। ফিসফিসিয়ে গান তখনও চলছে টেলিভিশন থেকে। ঝুলন্ত ঝাড়বাতিটা হলদে আলোয় দেখা মেলে রোজার। সোফায় বসা অবস্থায় মাথাটা সোফার শেষ প্রান্তে হাতলে এলিয়ে দেয়া। আদিল এসে দাঁড়ালো ঠিক রোজার সামনে। ঝাপসা দৃষ্টিতে ওই ঘুমন্ত মুখটা দেখতে কিছুটা অসুবিধাই হয়। এতে অসন্তুষ্ট হয় সে। সামান্য ঝুঁকতে চায়, কিন্তু পারে না। থুবড়ে পড়তে নিলে নিজেকে সোফার হাতল ধরে সামনে নিল। রোজার ঘুমন্ত মুখটা দেখতে কেমন শব্দ করে দুই হাঁটু গেড়ে বসে পড়ল। সে শব্দে চমকে চোখ মেলে তাকালো রোজা। নিজের খুব কাছে আদিলকে দেখে রীতিমতো কিংকর্তব্য বিমোট। হাঁটু গেড়ে বসা আদিলের চোখে মুখে অবুজের মতো দেখালো। আদিল এক ধ্যানে শুধু চেয়েই থাকলো। মদের তীব্র গন্ধে রোজা নাক মুখ কুচকে ফেলল। তাকালো শান্ত অ্যালেনের দিকে। ওরা একটা শব্দও করছে না। রোজা দীর্ঘশ্বাস পেল। কতটা ড্রিঙ্ক করেছে এতটা ড্রাঙ্ক হওয়ার জন্য? রোজা আস্তে করে প্রশ্ন করে, এভাবে বসছেন কেন? রুমে যাচ্ছেন না যে? আদিল জবাবে নির্নিমেষ চেয়েই রইল কেমন অমন গাঢ় দৃঢ় গম্ভীর দৃষ্টির সামনে। রোজা অপ্রস্তুত, বড় ছন্ন ছাড়া দৃষ্টি সরিয়ে নেয়। উঠতে চাইলে কিছু একটা অনুভব করে ঘাবড়ে উঠছে, কেঁপে উঠছে অন্তর। আদিল ভীষণ আলগোছে মাথাটা রেখেছে থম মেরে থাকা রোজার কোলে। কেমন কল্পনায় বসবাস করা এক মানব কণ্ঠে মিনমিন করে আওড়ায়, মাথা বুলিয়ে দাও রোজ, যেভাবে আমিরার করো। আবার হেরে খুঁজছে। রোজার হৃদয় কেমন শিশির করে এক অনুভূতি হয়। নিবু নিবু বাচ্চা সুলভ ওই কণ্ঠে অন্তর আত্মা পর্যন্ত কেঁপে ওঠে, মিয়ে যায় তার শরীর। এই আদিল মির্জাকে ও চেনেই না। আদিল তাকানোর জন্য চেষ্টা করে অস্পষ্ট ভাষা চোখে। কি হলো, করো না। রোজা চমকে যে রয় মুখের সামনে থাকা আদিলের অবুজ চোখে মুখে। হুবহু রিধির মতো মুখ, চোখ আবদারও ওর মতো। রোজার হাত কাঁপে সামান্য, কঞ্চনালে আটকে আসে। আদিল আওড়ায় ফের। অবশেষে রোজা অত্যন্ত ধীরে এগিয়ে নেয় ডান হাতটা নরম ফসা লম্বা আঙুলে। পাঁচটা ডুবে যায় তার কোলে রাখা মাথার কালো সিল্কি চুলের গভীরে। মুহূর্তেই আদিল কেমন শব্দ করে স্বস্তি নিঃশ্বাস নেয়, আর গভীরে এলিয়ে যায় কোলের মধ্যে। রোজার পেটের কাছে প্রায় ছুঁই হয়। টেলিভিশনে তখনও ফিসফিস করে গান বেজে যাচ্ছিল, মনা মেরে মনা, মনা মেরে মনা।